আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেনে। প্রিয় দর্শক, we do apologize for starting a little late today due to unforeseen circumstances, but আমরা আছি এখন and we will try to answer as many as questions possible today from you. তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই প্রোগ্রামের ফরম্যাটটি জানেন, বাট আমাদের নতুন ভিউয়ার্স যারা আছে তাদের জন্য আমি আবার হালকা করে একটু ফরম্যাটটি আবার একটু বলে নিই। আজকে আছি আমি আপনাদের সাথে ফায়াজ আমিন, এবং আমাদের সাথে আছেন আমাদের গেস্ট যার সাথে আমি একটি সংলাপে থাকব। প্রতিনিয়ত আমরা এই প্রোগ্রামে কিছু লিগ্যাল ইস্যুস নিয়ে আমরা আলাপ আলোচনা করি, মেইনলি ইমিগ্রেশন, বিকজ আমাদের ভিউয়ার্সরা প্রেফার করে এই এরিয়া অফ ল নিয়ে কথা বলার জন্য। তো আমি বরাবর মতন স্যারের সাথে আজকে একটি সংলাপে থাকবো, আমাদের গেস্টের সাথে একটি সংলাপে থাকবো, অ্যান্ড ইতিমধ্যে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন নিয়ে নিতে। আপনাদের টিভি পর্দায় নিশ্চয়ই আমাদের টিভি স্টুডিওর নাম্বারটি উঠছে, প্লিজ ফিল ফ্রি টু গিভ আস এ কল ডিউরিং দ্য শো এট এনি টাইম, অ্যান্ড আমাদের গেস্ট উইল ট্রাই টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি। তো চলুন প্রিয় দর্শক, আজকে দেরি না করে চলে যাই আমাদের আলাপে। আজকে টপিক অফ কনভারসেশন উইল বি মেইনলি অ্যাসাইলাম ইমিগ্রেশন আপডেটস নিয়ে। আজকে স্পেসিফিকলি উই উইল ট্রাই টু ডিসকাস মোর অন ফ্যামিলি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস. In the meantime, we will obviously try to take as many calls possible. So keep your questions ready, and make sure your questions are short so that Mr. Hossain can answer your questions accordingly. আরেকটি জিনিস আমি অলওয়েজ বলে থাকি, আপনাদের প্রশ্নের উত্তরটা যেটা পাবেন এটি একটি গাইডেন্স হিসেবে নেবেন, as opposed to legal advice. But let's go to our topic of conversation with আমাদের guest. He does not need any introduction. He is a barrister who has been practicing law for the better part of more than 20 years now. He's considered as an immigration specialist. আমাদের কমিউনিটিতে অনেক সুপরিচিত, সুপ্রিয় প্রখ্যাত ব্যারিস্টার, ইমিগ্রেশন স্পেশালিস্ট Barrister Monowar. Sir, thank you very much for coming to the studio. Thank you. Welcome, viewers. We are a bit late today to start the program. In any event, you feel free to ask any question, please. You are welcome to the show. Thank you very much, sir. Sir, আমি আজকে শুরুতেই চলে যেতে যাচ্ছি আজকে আমাদের টপিক অফ কনভারসেশন নিয়ে, which is mainly related to family immigration, specifically child dependent application, যারা ফ্যামিলি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে ডিপেন্ডেন্ট হিসেবে ইনক্লুডেড থাকে। তো আমার ফার্স্ট প্রশ্নটি হচ্ছে যে, আমরা জানি যে স্যার, কেউ যদি তাদের ফ্যামিলি একটা ব্রিটিশ সিটিজেন, যারা সেটেল পারসন অর আ ব্রিটিশ সিটিজেন, তারা যদি তাদের স্পাউসকে আনতে চায় এবং তাদের ছেলে মেয়েকে আনতে চায় হু আর সিচুয়েটেড অ্যাব্রড, তো সেই ক্ষেত্রে তাদেরকে আনতে পারবেন, তার স্পাউসকে স্পন্সর করে তারা আনতে পারবেন, এবং তাদের চিলড্রেনকে ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন হিসেবে আনতে পারবেন। তো স্যার, আমার প্রশ্নটি হচ্ছে যে স্যার, ডিপেন্ডেন্ট চিলড্রেন তো আন্ডার 18 যেটা মনে করি আমরা ইমপ্লাই করে এই ক্ষেত্রে। সো ইন দিস কেস স্যার, যদি চাইল্ড ইজ মোর দেন 18 years of age, তখন কি স্যার তারা আনতে পারবে কিনা? ইমিগ্রেশন রুলটা এমনভাবে সাজানো হয়েছে, সেখানে মেইনলি প্রভিশনটা রাখা হয়েছে ডিপেন্ডেন্টের জন্য। ডিপেন্ডেন্ট চিলড্রেন বলতে আন্ডার 18. Okay, so it specifically mentions but there are provisions also, not too much, but there are some provisions over 18 এর জন্য, right? The over 18 হলেও adult children can apply as adult dependent relative হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারে। এটা কি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন? জি, অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারে। এখন কথা হচ্ছে, এগুলি এক একটা কেস এক এক রকম, রাইট? এভরি কেস উইল বি ডিসাইডেড অন ইটস ওন সিনারিও, অন ইটস ওন মেরিটস, আন্ডারস্ট্যান্ড, অন ইটস ওন সার্কামস্টান্সেস, এটা ডিপেন্ড করবে। এবং ওভার 18 যখন হয়ে যায় বাচ্চাদের, অবশ্যই সেই বাচ্চাগুলির জন্য ইজ আ বিট ডিফিকাল্ট টু জয়েন দেয়ার প্যারেন্টস অর টু ব্রিং দেম অ্যাজ ডিপেন্ডেন্ট টু দিস কান্ট্রি। এটা কিন্তু রিয়েলি টাফ হয়ে যায়। বাট দেয়ার আর সাম প্রভিশনস, বিভিন্ন ধরনের রুলস আছে যেটা দিয়ে আমরা স্টিল উই ট্রাই করতে পারি। রাইট, সো
আমার পরবর্তী প্রশ্নটি ছিল আর কি, এটা তো আপনি বললেন যে অনেক প্রফেশনালস আছে, স্যার, বাট আমার পরবর্তী প্রশ্নের আগে আমাদের কিছু কলস নিয়ে আসি। সো লেটস গো টু আওয়ার ফার্স্ট কলার। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন, মনোরাজ স্যার শুনতে পাচ্ছেন। হ্যালো, জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আমি ভালো আছি। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি বলুন, মনোরাজ স্যার শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ব্যারিস্টার সাহেবের কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর প্রোগ্রাম করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাই বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিল 4th of August, অগাস্টের 4 তারিখ, আর অগাস্টের 22 তারিখে ওর কলেজ থেকে একটা ইমেল পাইছে যে ডিসিশন মেড। জি, এখন আমাদের বাড়ি হচ্ছে সিলেটে। আপনি আপনার বাচ্চাকে একটু একটু দূরে সরিয়ে রাখেন, অথবা আপনি একটু দূরে সরে আসেন, তাহলে শুনতে সুবিধা হবে। আমি কথা কেটে যাচ্ছে, বলেন। তারপরে আপনি ডিসিশন ইজ মেড, নোটিফিকেশন পেয়েছেন, এই তো? জি জি, এখন একটা ইমেল রিসেন্টলি হোম অফিস থেকে পাইছে যে ওরা বলছে যে 27 অগাস্ট ওরা বাংলাদেশের পাসপোর্ট পাঠিয়ে দিতে বিএইচসি তে। জি জি। এখন আমার ভাই প্রতিদিন ওই জায়গাতে যায়, কিন্তু ওরা বলে যে পাসপোর্ট আসে না, আসলে তো আমরা ফোন দেব কালেকশন করার জন্য। এখন ওর অ্যারাইভেল ডেট হচ্ছে কলেজের অক্টোবরের 3 তারিখ। এর অবস্থায় আমরা কি করতে পারি? ওকে, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে। হোম অফিস হয়তো তারা বলছে যে আমরা ডিসিশন মেক করে ফেলছি, এবং ভিসা সেন্টার যেটা আছে বিএফএস অফিসে থেকে সেটা কালেকশন করা যাবে, অথবা ভিসা অফিস থেকে এটা আসছে যে এখন কালেকশন রেডি। উই ডোন্ট নো, আই হ্যাভ নট সিন দিস ওয়ান, কিন্তু ডিসিশন ইজ মেড অ্যান্ড ইট উইল বি দেয়ার। এখন ওখান থেকে তো কল যেতে হবে, টেক্সট মেসেজ যেতে হবে, কিন্তু কোনো একটা ইমেল আসতে হবে আপনার কাছে, না হলে টেলিফোন কল আসতে হবে, না হলে আপনি কী করে সেখানে যাবেন, কি তারা তো জানে না। তো সেই জন্য আপনি যেটা করবেন, আপনি একটা এমার্জেন্সি একটা ইমেল করেন, রাত্রে পারলে রাত্রে, আপনার আজকে করতে পারেন সেটা, তার একটা ফি দিয়ে একটা ইমেলে কমিউনিকেট করতে পারেন এমার্জেন্সি কন্ট্যাক্ট হোম অফিসে। জি, এটা একটা, কিন্তু তারপরেও তারা একটু টাইম দিতে পারে। আপনি এটা আর্জেন্ট হেডিং দিয়ে আপনি সেটা ভেরি ভেরি আর্জেন্ট দিয়ে করেন, এবং যে কোর্স শুরু হবে অ্যারাইভেল লাস্ট ডেট এটা বলেন। আর পাশাপাশি আপনি হোম অফিসে আরেকটা ফি দিয়ে আরেকটা টেলিফোন লাইন বোধহয় একটা সিস্টেম আছে স্যার, একটি সিস্টেম আছে যেখানে আপনার ইউ ক্যান কল, মেক কলস, অর দে ক্যান কন্ট্যাক্ট দেম ডিরেক্টলি অনলাইন। স্যার, অনলাইনে আপনি চেষ্টা করেন, আর একটা কলেও চেষ্টা করেন সেই নাম্বারে, এবং আর এইভাবে আপনি আমার মনে হচ্ছে কিছু করতে পারেন। আরেকটা হচ্ছে তাদের ডিসিশন মেকিং, যেখান থেকে ইমেলটা আসছে সেখানে কোনো রকমের একটা ইমেল রেসপন্স করা যায়, এখান থেকে আমরা কিছু পাইনি, এটা এর বাইরে আপনি কিছু করতে পারেন না আমার মনে, বা ওখানে গিয়ে করে লাভ হবে না, ঢাকাতে গিয়ে, সিলেটে গিয়ে, অফিসে গিয়ে করে লাভ হবে না। এগুলি সব এইভাবে অনলাইন, ইমেল, টেলিফোন, এগুলির মাধ্যমে করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী কলারের কাছে চলে যাই। অবশ্যই। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি বলুন, মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন, মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন। যে ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমার ভাই ও দেশে ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা এসেছেন লাস্ট ইয়ার, দেন উনি এখন চাচ্ছেন ওয়ার্ক পারমিটে সুইচ করতে। তো এই অবস্থায় এখন উনি দেশটা নিয়ে আসতে আসছিলেন এমওআই দিক থেকে, মিডিয়া ফর ইনস্ট্রাকশন। দেন ওখানে কেন উনি ওয়ার্ক পারমিটে যাইতে কি কোনো ইংলিশ রিকোয়ারমেন্ট আছে? জি জি আপা, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। কিন্তু আপনারা যখন কল করবেন, আপনারা আপনাদের বাচ্চাদের দিকে এটা সরিয়ে রাখবেন, কারণ হাজার হাজার মানুষ আমাদের প্রোগ্রাম দেখছে, সবাই একটু ডিস্টার্ব ফিল করবে এবং অনুষ্ঠানের একটু ইয়েটাও নষ্ট হবে। আপনারা এটা খুব, আপনার প্রশ্নের মাধ্যমে, উত্তরের মাধ্যমে কিন্তু আরও অন্যান্য শত শত একই রকম সমস্যা যারা আছেন, প্রশ্ন যারা করতে চান, তারা উপকৃত হবেন। এখন প্রশ্নটা সুন্দর, আপনি এই জন্য বলছি যে আসলেই অনেকেই জানেন না, অনেকেও জানেন যে যদিও ইংলিশ মিডিয়াম লেখাপড়া হয়েছে, এই কারণে ইউনিভার্সিটি তাকে হয়তো ওয়াইভার দিয়েছে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তারা ছাড় দিয়েছে, আইএলটিএস ইত্যাদি লাগে নাই, কিন্তু এই স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে এইটার কোনো ছাড় নাই আমি যতদূর জানি। তো সেই জন্য তাকে একটা
ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাস করতে হবে, এটা খুবই বেসিক একটা B1, 4টা কম্পোনেন্টে এটা পাস করতে হবে। এটা এখান থেকে যেখানে যেহেতু উনি আছেন, এটা সহজেই এটা বিভিন্ন PSI আছে, ট্রিনিটি কলেজ আছে, আরও যারা যারা আছে বিভিন্ন ধরনের আইএলস আছে, তো আইএলস করতে হয়তো দেরি হতে পারে। ট্রিনিটি কলেজ তো যে কোনো সময় বুকিং দিতে পারে, অন্যান্যগুলি দিতে পারে, যে কোনো একটা গ্রহণযোগ্য যেগুলি লিস্টের মধ্যে আছে সেটা দিয়ে আপনি করতে হবে। তা না হলে উনি তো সুইচ করতে পারবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরে স্পন্সরশিপ তাকে ইস্যু করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজের ঠিক হবে না। কাজে আপনি এটা আপনার ভাইকে বলেন জরুরি ভিত্তিতে এটা করে নেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, স্যার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক ধন্যবাদ। স্যার আমরা পরবর্তী কলারের কাছে চলে যাই। লেটস গো টু নেক্সট কলার। প্রিয় দর্শক আপনার প্রশ্নটি বলুন। মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটা করেন, আপনি আপনি আপনার প্রশ্নটা করেন প্রিয় ভিউয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার প্রশ্নটা ছিল, আমার এক বাদ না শেয়ার বিষয় আসতেছিল, ওরা আপিলও দিয়া দিচ্ছে, এখন প্রায় 1 বছর হয়ে গেছে কিন্তু আপিলের কোনো রেজাল্ট দেয় নাই, এখন কিছু করা আছে? শেফ ভিসায় তো আপিলের কোনো রাইট নাই, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, যেটা কোর্টে যাবে না, কিন্তু একজন সিনিয়র অফিসার অর্থাৎ অ্যান্টি ক্লিয়ারেন্স ম্যানেজার এটা ডিসিশন নেবে। ওইটা যেটা আপনার 28 দিনের মধ্যে করতে হয়েছিল, অন পেপার করতে হয়েছে, সেটাই বলছেন আপনি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, ঠিক আছে? সেটা ডিসিশন দেয় নাই কেন, এটা ইনকোয়ারি করতে হবে, কারণ 1 বছর তো লাগার কথা না। এমনও হতে পারে তারা হয়তো ডিসিশন পাঠিয়েছে ইমেলে, আপনার পান নাই, সেটা ইনকোয়ারি করতে হবে। ইনকোয়ারি না করে কিছু বলা যাবে না। তবে আমার মনে হচ্ছে এটা অস্বাভাবিক, 1 বছর লাগার কথা না, 28 দিনের মধ্যে এটা ডিসিশন দেওয়ার কথা, কিন্তু এখন ইদানিং 2-3 মাসও লাগছে, কিন্তু 1 বছর লাগার কথা না। আপনি একটু ভালো করে এটা খোঁজ নেবেন, প্রয়োজনে আপনার লয়ারকে বলেন এটা নিয়ে ইনকোয়ারি লাগাতে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক ধন্যবাদ আপনার প্রশ্ন। লেটস গো টু নেক্সট কলার অ্যাজ ওয়েল। প্রিয় দর্শক আপনার প্রশ্নই বলুন। মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক আপনার প্রশ্নই বলুন। মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক। আমি স্পাউস ভিসা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। বলেন আপনি কি জানতে চান? 3টে প্রশ্ন। প্রথম হচ্ছে যে স্পাউস ভিসার জন্য অ্যাপ্লিকেশনের স্পেসিফিক ফর্মটাকে কি বলা হয়, কোন ফরম্যাটটা কি স্পাউস ভিসার জন্য, এটা একটু বলবেন। দ্বিতীয়ত, কারেন্ট ফিসটা এই সময় এখন কত, এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়, এটা অনলাইন নাকি পেপারে ফিল আপ করে? এই 3টা প্রশ্ন। আপনি কি ফ্যামিলি আনার জন্য? জি। ওকে, ফ্যামিলি আনার জন্য এটা হচ্ছে ফর্মটার নাম, হোয়াট ইজ দ্য ফর্ম? অ্যাপেন্ডিক্স FM, অ্যান্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ফর্ম। ইন কান্ট্রি হলে সেটা বলা হয় FLRM, কিন্তু এটা যদি আউট কান্ট্রি অ্যাপেন্ডিক্স FM ফর্ম। ওকে, আপনি সেখানে গেলে অটোমেটিক্যালি আপনাকে ডাইরেক্ট করবে ফ্যামিলি আনার জন্য। আপনি সেখানে ক্যাটাগরিগুলি আছে। ফিটা অ্যাট দ্য মোমেন্ট, ফি সব মিলিয়ে, হেলথ ফিটি সব মিলিয়ে প্রায় 3.5 লক্ষ টাকার উপরে, নিচে না, কিন্তু 4 লাখ টাকার নিচে। আর যেহেতু কারেন্সিতে আমরা হিসাব করেছিলাম কিছুদিন আগে, যখন 130 টাকা উঠেছিল টাকার দাম বাংলাদেশি হিসাবে, আমরা প্রায় 3,80,000 টাকার মতো হিসাব করেছিলাম নাকি। তো কাজে এটা হচ্ছে হেলথ ফি সহ মনে রাখতে হবে। হেলথ ফিটাই চলে আসে প্রায় 2 লক্ষ টাকার মতো, মনে হয় হেলথ ফিটাই চলে আসে। আইএসএস ফি যেটা অ্যাপ্লিকেশন রিফিউজ হলে কিন্তু তারা ফেরত দেয়। আচ্ছা, আর আপনি প্রশ্ন করেছেন স্যার, দ্বিতীয় প্রশ্ন ছিল কারেন্ট ফিসটা কি ছিল, ফাইনাল ফিসটা হলো অ্যাপ্লিকেশন কি অনলাইন অথবা অ্যাপ্লিকেশন অনলাইনেই করতে হবে আপনাকে, আর কোনো চয়েস নাই। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর অ্যান্সারিং অল দোজ কোয়েশ্চেন্স। স্যার, লেটস সার্কেল ব্যাক টু আওয়ার কনভারসেশন ফর আ মোমেন্ট নাও। আমরা কথা বলছিলাম স্যার আন্ডার অ্যাডাল্ট চাইল্ডদের ডিপেন্ডেন্ট হিসেবে কেমনে আনা যায় আর কি স্যার। এবং প্রিজুমেবলি স্যার, ইউ হ্যাভ ডান মেনি অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইউ হ্যাভ represented many people in such applications in the past and you are currently doing so. তো স্যার আপনার মতামতে স্যার মাল্টিপল চিলড্রেন কি আনা যাবে এই ক্ষেত্রে? যে অনেকে থাকেন যে নট জাস্ট ওয়ান সিঙ্গল চাইল্ড বাট দে হ্যাভ মাল্টিপল চাইল্ড হু আর এজড 18, মেবি লেটস সে অ্যাপ্রক্সিমেটলি 19 years of age. এই ক্ষেত্রে কি স্যার তাদেরকে আনতে পারবেন? অবশ্যই মাল্টিপল চিলড্রেন। এবং আপনার ক্ষেত্রে স্যার, what in your opinion, you have done many cases such like this, how is the success rate? I mean, is it
এর সাকসেস রেট বলা মুশকিল। বাচ্চাদের যখন এটা ওভার 18 হয়ে যায় কেসগুলো ভেরি টাফ, এটা খুবই রিসার্চ করে করতে হয়, খুব হার্ড ওয়ার্ক করতে হয় লয়ারদেরকে, এবং এটা সব লয়ার এটা করতে চান না, কারণ এটা তারা যে ফিটা পাবেন এবং যে পরিশ্রম হবে সেটা অনেক বেশি হয়ে যায়। তো কাজেই এটা এই জন্য আমি মনে করি এটা টাফ। ইমিগ্রেশন রুলের মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট এরিয়া হচ্ছে ওভার 18 চিলড্রেনের কেস করা। অ্যান্ড ওভার 18 আমি যদি বলি যে চান্সেস, ওয়েল আই ক্যানট গ্যারান্টি, ইট ডিপেন্ডস অন সার্কামস্ট্যান্সেস আর্লিয়ার, প্রত্যেকটা কেসে এক একটা সিনারিও আছে, ফ্যামিলি সার্কামস্ট্যান্স আছে। কারণ এখানে সবচেয়ে বড় যে লিগ্যাল ইস্যু যেটা দেখা হয় কী করতে হয় সেটা হচ্ছে সোল রেসপন্সিবিলিটি, যিনি আনবেন তার। এখন কারোর মা ওখানে আছে অথবা বাবা ওখানে আছে, মা বাচ্চা তিনোটা আনতে চাচ্ছে, দ্যাটস ভেরি ভেরি টাফ, unless you can prove sole responsibility. We will come to that, sir, what is meant by sole responsibility, but before that, sir, let's take a few more calls again. Let's go to our next caller. প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন। মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন। মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে ভাই, B1 ইংলিশ টেস্ট এইটার ভ্যালু কতদিন থাকে? 2 বছর পর্যন্ত। 2 বছরের বেশি? এক্স্যাক্টলি 2 বছরের বেশি থাকে না? হ্যাঁ, 2 বছর থাকে। তবে এটা আপনি যদি আগের কোনো অ্যাপ্লিকেশনে আপনি যদি সাকসেসফুলি ইউজ করে থাকেন, অর্থাৎ আপনি এই সার্টিফিকেটটা আগে দিয়েছিলেন কোনো একটা ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশনে এবং সেটা সাকসেসফুল হয়েছে, সেক্ষেত্রে 2 বছর পরেও কোনো কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সেগুলি গাইডেন্সে অবশ্যই বলা আছে কোন কোন ক্ষেত্রে আছে, মেজরিটি ক্ষেত্রেই ওটা ব্যবহার করতে পারে, কারণ আপনি ওটা দিয়ে একবার ব্যবহার করে আসছেন, আপনি প্রমাণ হয়েছে আপনার ইংলিশ ঠিক আছে। কিন্তু যেটা এবং ওই সেম লেভেলেই হতে হবে, এই ক্ষেত্রে আপনি পারবেন। কতগুলো এক্সেপশন আছে, আদারওয়াইজ এটা 2 ইয়ার্স এটা পরে আপনাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। প্রিয় দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য। লেটস গো টু আওয়ার নেক্সট কলার এজ ওয়েল। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন। হ্যালো। জি প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলুন। মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? Yeah, can you please tell me a little bit about how to do second extension and A1 certificate and B1 certificate? They expire after 2 years, isn't it? So if they expire, what is the requirements of a second extension? And also, can I say with domestic violence, and can I extension my visa if I have domestic violence ongoing with my partner? Who is the victim? Sorry? Who is the victim? I am the victim. Can I extension my visa with NHS fee and can I fee waiver that? Of course. Okay. Can you please tell me a little bit about that? When I put the phone down, tell the Barrister to tell me a little bit about that, please, sir. Just a moment. You asked so many questions. Just a moment. We have to categorize one step. So I think we lost the yes. First thing, what he said, there's nothing to do with the domestic violence, victims of domestic violence. First one, remember, if you are applying as a victim of domestic violence, as a family partner, you don't need to prove your English sufficiency. No, you don't need the English language test. You even get exemption from paying fee in many cases. So there is a likelihood of getting everything done free, but the lawyers, they will not do it free unless they get legal aid. Okay. B1, A1, of course, extension, if it is a spouse visa extension, then A2, minimum A2. You can have more than A2, no problem. When you came to this country, you had to pass the A1 minimum. Yes. But in this country, for extension, A2 you need. আচ্ছা, এখন কত হচ্ছে, if you have got a degree from this country or any English language speaking country, or that is recognized in this country, was taught in English with this standard, then you don't need to have any English certificate. This is the guidance. Okay. And you also asked what are the extension requirements. The question is short, but the answer will be too long, because the requirements, if you're applying as a victim of domestic violence, then you are applying for indefinite leave to remain. Remember, you get straight away if it is successful settlement.
If you're simply applying for as usual extension, you get again 2.5 years. Yes, sir. Then after 5 years, you apply for settlement. Okay. So the requirements are different for two categories. So remember, so you need to decide which one you are applying. If you are applying as a domestic violence victim, then you have to fulfill the requirements. You have to have certain specified documents to prove that you became a victim of domestic violence. Right. If that is not, then you have to have all the documentation about your maintenance, accommodation, subsisting of relationship, the marriage is still going on, relationship is still going on. All these requirements you have to meet. Right, right. So you need to decide first which category you are now applying for. Right. Thank you. Thank you very much, sir. A very interesting question, in fact. I mean, Of course. because as he is a Yes. victim, and if he says that he is a victim of domestic violence, there is a likelihood that he might get indefinite leave to remain, subject to whatever you have said, sir. If they accept Right. The that specified documents that you yeah, mentioned, yeah. sir. Thank you very much, sir. Let's go to our next caller, in fact, sir. প্রিয় দর্শক, আপনার প্রশ্নই বলুন, মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, আপনার প্রশ্নই বলুন, মনোয়ার স্যার শুনতে পাচ্ছেন? আমি 2018 সালের নভেম্বরে আসছিলাম দুইটা ছেলে নিয়ে। আমার একটার বয়স 24, একটার বয়স 24, একটার বয়স 13। অ্যাসাইলামে অ্যাপ্লিকেশন দিছিলাম, কিন্তু মাঝখানে রিভিউজ হয়ে গেছে। এখন আমি যে রিভিউ করব, ব্যারিস্টার বলে যে রিভিউর অনেক টাকা লাগবে, খরচ। এখন আমার ওয়াইফ দেশে চাকরি করে একটা সরকারি অফিসে। আমার ওয়াইফ আসতে চাইতো, কিন্তু আমার ওয়াইফকেও তারা রিফিউজ করে দিচ্ছে ভিসা, কারণ আমাদের এটা হেল্ড আপ হয়ে ঝুলতেছে কেসটা। এখন কি চান্স, কি হইতে পারে আইডিয়া? ওরা হ্যাঁ না কিচ্ছু বলেন। আমি একটা কথা বলি, জিজ্ঞেস করি আপনাকে, আপনার কোয়েশ্চেনটা, আপনার কেসটা একটু খুব একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। আমি আপনাকে বলেন আমার যে এখানে প্রোগ্রামে যেটা জানতে চাচ্ছি, কারণ আমরা সব কিছু অ্যানালাইসিস এখানে করতে চাই না, শুধু জানতে চাই আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, এই তো রিফিউজ হয়ে আপনাকে জুডিশিয়াল রিভিউর কথা বলা হচ্ছে? না, জুডিশিয়াল রিভিউ না, আপিল করতে বলেছিল, আপিলই করতে পারি নাই। কেন করেন নাই? একটু ফাইন্যান্সিয়াল সমস্যা। আর আমার ওয়াইফ আসতে চাইছিল, এর ভিতরে ইন্ডিয়া থেকে বলছে তুমি আর ভিসার জন্য অ্যাপ্লাই করবো না, তোমার ভিসা দিব না আমরা। কেন? তারা জানে যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, এই জন্য? আমার ওয়াইফ আগে আসা যাওয়া করতো প্রত্যেক বছরই। যেই আমরা আসছি, আমরাও আসতাম, আমি আর আমার দুই ছেলে যেই রিফিউজি অ্যাপ্লাই করছিলাম অ্যাসাইলামে, সাথে সাথে পরে 2 বছর পরে আমার বউরে বলে তোমার আর ঢুকতে দিব না। কিন্তু আপনারা কি এগুলি জানতেন না যে এগুলি ঘটতে পারে? না, আমরা এটা জানতাম না, আমরা ভাবছিলাম খুবই সহজেই পেয়ে যাবো সব। না, আপনারা দেখেন, আমরা সাধারণত আমাদের কাছে কোনো ক্লায়েন্ট যদি এই ধরনের কেস নিয়ে আসে, আমি প্রথমেই অ্যাডভাইস করি যে আপনার ফ্যামিলির ইমিগ্রেশন, ভবিষ্যৎ ইমিগ্রেশনে কী ইম্প্যাক্ট হতে পারে। আপনার ওয়াইফ যখন এখানে নাই, আপনি এখানে অ্যাপ্লিকেশন করছেন, তখন আপনার ওয়াইফ আদৌ ভিসা পাবে কি না, পেতে পারে কি না, এই সব কিছু নিয়ে কিন্তু আপনি প্রথমে অ্যানালাইজ করে কিন্তু নামতে হয়। যাই হোক, আমি জানি না আপনি কীভাবে নেমেছেন। এখন কথা হচ্ছে, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে আপিল করার জন্য, আপনি আপিল করেন নাই। আপনি বলতে পারবেন না যে হোম অফিস আমার উপরে ন্যাচারাল জাস্টিস করে নেই, আমার উপরে ইনজাস্টিস করেছে, রিফিউজ করেছে, আমাকে চ্যালেঞ্জের সুযোগ দেয়নি। আপনি এই কথা বলতে পারবেন না, কিন্তু আপনাকে চ্যালেঞ্জের সুযোগ দেওয়া আছে, আপনি সেটা নেন নাই। আচ্ছা, আপনার আর্থিক সমস্যা আছে, আপনার যদি আর্থিক সমস্যা না থাকে আপনি একটা রিপ্রেজেন্টেশন দিতে পারতেন। আমি জানি না আপনি দিতে পারছেন কি না। আপনি বলছেন আপনার লয়ার বলছে রিভিউ করার জন্য আপনাকে অনেক পয়সা চাচ্ছে। আমি এখানে জিজ্ঞেস করতে চাই না যে আপনাকে থেকে কত চেয়েছে, কিন্তু দেখেন, এমনও কিছু লয়ার আছে, এমনও কিছু সংস্থা আছে যেটা আপনাকে ফ্রি হেল্প করতে পারে। আমরা লয়াররা যখন আমরা দেখি যে আমার মক্কেল উনি পয়সা দিতে পারছেন না, হতে পারে সেটা ক্যান্সার পেশেন্ট, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিংবা তার ডিসেবিলিটি হয়ে গেছে, আমরা অনেক সময় মানবিক কারণে পয়সা না নিয়ে তারটা ফ্রিও করতে পারি। আমরা কোনো সময় বলতে পারি না আমি এতটুকু আমি কম খরচ করতে পারি, অথবা আমি বলতে পারি যে আমি একেবারে পয়সা ছাড়া করতে পারবো না, আপনাকে আমি পথ দেখিয়ে দেবো যে আপনি এখানে যান, এখানে গেলে আপনি অন্তত লিগ্যাল এটা পাবেন, ফ্রি পাবেন, কিছু হেল্প পাবেন, নাহলে এটা করেন। নিজে নিজে আপনি এইটুকু করতে পারেন, আপনি শিক্ষিত লোক। এগুলো আমরা সাধারণত লয়াররা প্রত্যেকটা কেসে চেষ্টা করি, যারা, কারণ লয়ার আমরা আমাদের মধ্যে
ডাক্তাররা যেমন মানবিক কাজ করেন, তারা চিকিৎসা করে, রোগীদেরকে হেল্প করে, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে হেল্প করি। সব কিছু আমরা পয়সার জন্য করি না। তা আপনার কেসের সিনারিটা শুনে আমার কাছে খুব খারাপ লাগলো। আপনি একজন ভালো লয়ার, যাদের এই ধরনের মানবিক গুণাবলী আছে, তাদের থেকে ইমিডিয়েট অ্যাডভাইস নিয়ে নেক্সট স্টেপ নেন। আপনার কেসে যদি মেরিট থাকে টুডে টুমরো, এটার জন্য আপনি আরেকটা চেষ্টা করতে পারেন। কিন্তু সেটা কিভাবে করবেন, সেটা আপনার কাগজপত্র না দেখে, আপনার টোটাল কেসের ফ্যাক্ট না দেখে, হোম অফিসের ডিসিশন না দেখে কেউ আপনাকে দিক নির্দেশনা দিতে পারবে না। থ্যাংক ইউ very much, sir. Thank you very much, প্রিয় দর্শক। আপনার প্রশ্নের জন্য স্যার, we have to take a quick break now, and when we come back, প্রিয় দর্শক, don't go anywhere. We'll be back shortly before after the break. আপনারা যারা অপেক্ষা করছেন, please wait. After we come back, we will try to attend your calls. Thank you very much.